সুস্বাগতম আপনাদের আমাদের এই ইউটিউবে সুস্বাগতম জানাই। আপনারা যারা আমার প্রিয় মানুষ, আপনারা আমাকে একটু দয়া করে একটু লাইক দেবেন, একটু সাবস্ক্রাইব বাড়িয়ে দেবেন, এটা আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি। দিলে ভালো, না দিলে আমার আর কি করার আছে, আপনারা ভালো বুঝবেন। তবে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা, এটা আপনাদের ভালো লাগবে। যে ইস্কনকে নিয়ে আমরা আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে কি দেখেছি, ইস্কনকে ধরো, ধরে ধরে কতল করো, অর্থাৎ খুন করো। ইস্কনকে ধরো, ধরে ধরে জবাই করো। জবাই শব্দ, এইসব দাড়িওয়ালা, সব টুপিওয়ালারা রাস্তায় বেরিয়ে পড়েছে। তাদের অপরাধটা কি? তাদের তো কোনো অপরাধ নেই। তারা যে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, হিন্দু মুসলমান যাদের উপর আক্রমণ হয়, তারা এগিয়ে গিয়ে তাদের সাহায্য করে, তাদের যতটা সম্ভব বাঁচায়। এটাই হচ্ছে ব্যাপার। আমরা খুন করব আর ওরা বাঁচাবে, বা আমরা আক্রমণ করব, ধর্ষণ করব, ওরা বাঁচাবে, তার মানে কি? ভয়ঙ্কর ভয়ঙ্কর। তাদের একটা হুঁশিয়ারি দেই। আমেরিকা, ট্রাম্প তো ক্ষমতায় এসেছেন, যিনি বারবার বলেছেন হিন্দুদের উপর বর্বরোচিত আক্রমণ হচ্ছে। একদম এই শব্দটা ইউজ করেছিলেন, বর্বরোচিত আক্রমণ হচ্ছে বাংলাদেশে, এটা বন্ধ করতে হবে। ভারতীয় সরকার, প্রধানমন্ত্রী, তার দপ্তর, বিদেশ দপ্তর বারবার বারবার তাদের নোটিশ করছে, তাদের বলছে হিন্দুদের উপর অত্যাচার কমাও, হিন্দুদের উপর অত্যাচার কমাও, আওয়ামী লীগের লোকেদের উপর অত্যাচার কমাও, তাদের ধরে ধরে খুন করো। ভাবা যায় 4,500 পুলিশকে খুন করে দিয়েছে। এরা ছাত্র, দের স্টুডেন্ট। আজকে ভাবতে পারছে না। আজকে তুলসী গাবার্ড, হিন্দু ইস্কনের আজীবন সদস্য, আমেরিকার তুলসী গাবার্ড, সে কিন্তু আমেরিকার গোয়েন্দা দপ্তরের প্রধান। বিরাট দায়িত্ব। কংগ্রেসের সদস্য, তাকে ডোনাল্ড ট্রাম্প বিরাট দায়িত্ব দিয়েছেন। সেটা হচ্ছে যে কোথাও কোনো রকম ধর্মীয় অশান্তি যাতে না হয়, সন্ত্রাসীদের যে বর্বরোচিত আক্রমণ সারা পৃথিবী জুড়ে, বিশেষত মুসলিম কান্ট্রিগুলোতে, এগুলোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্যে আজকে ট্রাম্প তার দলের কংগ্রেস উমেন তুলসী গাবার্ডকে দায়িত্ব দিয়েছেন। এবং তুলসী গাবার্ড হচ্ছে ইস্কনের ডাইহার্ড সদস্য এবং আজীবন সদস্য, যিনি নিজের যোগ ব্যায়ামের মধ্য দিয়ে, সাধনার মধ্য দিয়ে নিজেকে সুস্থ রেখেছেন। এই 43-44 বছর বয়সেও এখনও তার কর্মক্ষমতা এবং তাকে দেখলে বোঝা যায় যে তিনি কতটা সক্রিয়। তাকে বসানো হয়েছে। কাজে ইস্কনের উপর দ্বিতীয়বার হামলা করার সাহস বাংলাদেশ দেখিও না। আসলে বাংলাদেশটাই আদৌ থাকবে কিনা সেটা নিয়ে এখন প্রশ্ন দেখা দিয়েছে। যদিও একটা স্বাধীন দেশকে কখনো কেউ দখল করতে পারবে না, ইত্যাদি অনেক চুক্তি আছে ঠিকই, কিন্তু আজকে কাশ্মীরের মতো এর পার্টলি অংশ দখল হয়ে যাবে। হিন্দু অধ্যুষিত এলাকাগুলোকে ঘিরে নেওয়া হবে এবং বাকি হিন্দুদের বলা হবে তোমরা এর মধ্যে চলে আসো। অর্থাৎ বাংলাদেশ ছোট হবে, ভারত বড় হয়ে যাবে। সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে আমেরিকা
ভারত এক হয়ে গেলে মার্কিন আমেরিকাকে দিয়ে দেবে, আমাদের কি আছে, আমেরিকা সন্তুষ্ট হয়ে যাবে। আমাদের সঙ্গে চীনের সম্পর্কও ভালো। এই মুহূর্তে চীন নিশ্চয়ই ভারত, আমেরিকা, বাংলাদেশ আক্রমণ করলে চীন সেখানে সৈন্য ঢোকাবে, এত বোকা চীন নয়। চীনের সেই সামর্থ্য আর নেই। চীনের বাজার সংকুচিত হয়ে গেছে 60%, অর্থাৎ চীনে যে 1 টাকার জিনিস 1 টাকা 60 পয়সা কিনতে হবে, মানে 100 টাকার জিনিস 160 টাকা দিয়ে কিনতে হবে, যার ফলে আমেরিকার যে বাজার ছিল চীনের সেটা নষ্ট হয়ে গেল। তাহলে ভারতের বাজার হচ্ছে তার একমাত্র সম্বল। ভারতের বাজার যদি সে ভারতের সঙ্গে বিরোধিতা করে সংকুচিত করে, তাহলে তার কিন্তু অর্থনৈতিকভাবে পতন ঘটবে, এছাড়া উপায় নেই। তাছাড়া রাশিয়া আমাদের চিরকালের বন্ধু। রাশিয়া কখনো আমাদের বিরুদ্ধে যাবে না। ফলে ভারত যদি বাংলাদেশ আক্রমণ করে, কোনো শক্তি আসবে না। আর পাকিস্তানের তো সে ক্ষমতাই নেই। আর এই ট্রাম্প আসার পরে পাকিস্তানকে টাকা দেওয়া বন্ধ হয়ে গেল। আগে পাকিস্তানের এই সৈন্যবাহিনী এদের সরকারকে টিকিয়ে রাখার জন্যে বিডেন সরকার, তার আগে যারা সরকার ছিলেন তারা অর্থ দিতেন, মোটা টাকা অর্থ দিতেন। মানে বছর 2 আগেও 3,000 কোটি টাকা, 3,000 কোটি ডলার দিয়েছিল পাকিস্তানকে বিডেন সরকার, জো বাইডেন সরকার আর কি। আজকে সেই তার টাকা বন্ধ হয়ে গেল। কাজেই তার আর এমনিতেই খেতে পায় না, তারপরে এরপরে তো সেনাদের মাইনে দিতে পারবে না, পুলিশকে মাইনে দিতে পারবে না, মানে খুব খারাপ অবস্থা। হ্যাঁ, ওই যে মানে সন্ত্রাসবাদী পাঠাচ্ছে পাঞ্জাব, সে জম্মু কাশ্মীরে, তো সেটা করতে গেলে তো তাদের টাকা দিতে হয়, বা তাদের পালতে হয়, তাদের ট্রেনিং দিতে হয়। সে পয়সাটাও আর পাকিস্তানের নেই। পাকিস্তান থেকে নাকি বাংলাদেশের কয়েকটা বিমান টিমান কিনে ফেলেছে, এসব শোনা যাচ্ছে, আদৌ সত্য কিনা জানা নেই। তবে একটা জিনিস, পাকিস্তান ফ্রি ভিসা করে দিয়েছে, মানে সে বিভিন্নভাবে চেষ্টা করছে বাংলাদেশের সঙ্গে আবার একটা পুরনো সম্পর্ক গড়ে তুললে বাংলাদেশে যে সম্পদ আছে সেই সম্পদ লুটে নেওয়া যাবে, এইটাই হচ্ছে তাদের ধারণা। আমরা ভারত থেকে ভারত থেকে আমরা তো দেই, হ্যাঁ তোমরা কিনে নাও, এটা ঠিকই, বাজার দরে কিনে নিচ্ছ, কিন্তু এই জিনিসটা না দিলে তুমি কিনতেও তো পারবে না। আমরা চাল দিচ্ছি বলে তুমি 50 টাকা, চালটা না পাঠালে তাহলে তুমি তো 100 টাকায়ও চাল পাবে না। আটা পাঠাচ্ছি বললে 40 টাকায় বেচছো, আটা না পাঠালে তো 150 টাকায়ও পাবে না। চাল, ডাল, তেল, আজকে তেল এখানে থেকে যাচ্ছে বলেই তোমরা 140 টাকায় কিনছো, না গেলে ওই পাকিস্তানের মতো 700 টাকায় কিনতে হবে। চিনি আমরা পাঠাচ্ছি বলে, তোমাদের তো 1% চিনি হয়, অর্থাৎ 399%, 199, 100-র মধ্যে 99 ভাগ চিনি তোমরা ভারত থেকে নাও। ভারত থেকে নাও 40 টাকায়, ওখানে বিক্রি করো 70-80 টাকায়। যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন ওই পাকিস্তানের মতো 700 টাকায় কিনতে পাবে না। ডিম এখন তোমাদের 15 টাকা, আমরা এখানে 6 টাকা, 6.5 টাকা। আমরা পাঠাচ্ছি তোমাদের 6 টাকায়। এটা যদি আমরা বন্ধ করে দিই তাহলে তোমাদের 60 টাকায়, অর্থাৎ 15-16-20 টাকায় ডিম পাবে না, খেতে পাবে না। মাংস তোমাদের ওখানে যা উৎপাদন হয় তোমাদের কুলায় না, তাই আমাদের এখান থেকে গরু চুরি করে নিয়ে যেতে হয়। তোমরা সীমান্ত দিয়ে গরু চুরি করে নিয়ে যাও, তখনই বিএসএফ দেখতে পেলে গরু চোরদের 2-1জনকে মারে, তাতেই তোমরা চিৎকার করো, ওই আমাদের মেরে ফেলছে, আমাদের লোককে মেরে। একটা চোরকে মারছে, তুমি তো ভালো মানুষ নয়, তুমি কেন গরু চুরি করতে যাবে? তুমি যদি সীমান্তে চুরি করতে যাও, ছেড়ে দেবে তোমাকে?
তারপরে কখন মারে, যদি চ্যালেঞ্জ করে যে দাঁড়াও, তোমরা না দাঁড়িয়ে ছুটলে তখন কী করবে, মারবে। অথবা অনেক সময় বিএসএফের উপর এরা গুলি বন্দুক চালিয়ে দেয়, স্মাগলিং করে নিয়ে যাচ্ছে এখান থেকে। তোমরা ভাবছো যে স্মাগলিং হলে তোমাদের লাভ, কিন্তু আমাদের তো লস। ফলে আমাদের বিএসএফরা কি তামাক খাবে ওখানে বসে বসে, যে তাদের চোখের সামনে চুরি হয়ে চলে যাবে? এমনিতেই বিএসএফ ঘুষ খায়, ঘুষ খেয়ে প্রচুর জিনিস তোমাদের ওদিকে চালান করে দেয়, কিন্তু সবসময় তো আর পারে না, অনেক রকম চাপ তাদেরও থাকে। এই সব মিলিয়ে তোমরা আজকে বেঁচে আছো ভারতের উপর, অথচ চোখ রাঙাচ্ছ ভারতের, আর ভারতের অর্থাৎ হিন্দুদের উপর তোমরা ভয়ঙ্কর অত্যাচার করছো, যাতে সব হিন্দু চলে যায়। যেদিন সব হিন্দু ওখান থেকে চলে আসবে, সেদিন তো আমাদের আর চিন্তা করতে হবে না, তোমাদের সঙ্গে একদম ওই কাঁটাতারের বেড়া হয়ে থাকবে, কিচ্ছু করতে যাবো না আমরা। পুরো যেদিন সব হিন্দু ওখান থেকে চলে আসবে না এপারে, সেদিন তোমাদের দেখার কেউ থাকবে না। তোমরা নিজেরা মারপিট করে মরবে, সন্ত্রাসবাদীরা ওই নিজেরা মারপিট করে মরবে। আর এই ছাত্ররা, এরা তো মানে রাজাকারের ছেলেরা, রাজাকারের 6 কোটি রাজাকার আছে নাকি, 18 কোটির মধ্যে 6 কোটি রাজাকারের ছেলেরা ভাবছে যে আরে কি বিরাট করে ফেলেছি। দুদিন পরে তোদের একটারও জীবন থাকবে না, মানুষ পিটিয়ে পিটিয়ে মেরে দেবে। আজকে ডেট এবং টাইম নিয়ে লিখে রাখ, আমি আজ থেকে মানে 100 দিনের যে যখন তোরা শুরু করেছিলি তার 7 দিনের মধ্যে আমি বলেছিলাম, আমি 70-80 দিন আগে বলেছিলাম যে যারা এই মুভমেন্ট করছো একজনও বাঁচতে পারবে না, সাধারণ মানুষ পিটিয়ে মেরে দেবে। 4,500 পুলিশ মেরেছ, 4,500 পুলিশের আত্মীয় স্বজন সব মিলালে কত হবে? 1 লক্ষ পরিবার তারা সজাগ হয়ে আছে। যেদিন দেখবে হাসিনা এসছে বা তোমাদের এই মাতব্বরের সরকার ইউনুস চলে গেছে, ইউনুস তো এমনি পালাবে, ও তো অথবা জেলে ঢুকুক, ও অনেক আগেই পালিয়ে যাবে, আর না হলে ওর জেলে ঢোকা ছাড়া নেই, তখন বুঝবে কী অবস্থা। এদের বাবা মাগুলো কি মানুষ না? তারা কি বোঝে না যে তাদের ছেলেরা এইসব করছে, তার পরিণতিটা কী হবে? সেদিন নিজের ছেলে যখন মরবে তখন তো হায় হায় করবে। এখন তোমার ছেলে অন্য পরিবারকে ধ্বংস করছে, মেরে দিচ্ছে, ছেলে মেয়েদের, তাদের পরিবারকে তোমরা হাততালি দিচ্ছ, আর সেদিন তোমার ছেলেকে মারবে, তোমার পরিবারকে মারবে। ঘরে ঘরে কাউকে বলে দিতে হবে না, সেনা লাগবে না, পুলিশ লাগবে না, কিছু লাগবে না। পুলিশরা তো এমনিতেই ধরে ধরে মারবে, ধরে ধরে মারবে। পুলিশের মধ্যে যে ভয়ঙ্কর জিঘাংসা তোমরা তৈরি করে দিয়েছো, ভয়ঙ্কর ঘৃণা, রাগ, ক্রোধ তোমরা তৈরি করে দিলে না। আজ থেকে বলছি যে আজ থেকে 50 দিন পরে তোমরা 50 দিন পরে তোমরা বুঝতে পারবে নরেন্দ্র মোদী আর ট্রাম্প, এই 2 বন্ধু এক হয়ে গেছে, কারুর আর কিছু করার নেই। তোমাদের পাশে কেউ আসবে, আর কেউ দাঁড়াবে না। চীন, রাশিয়া থেকে আরম্ভ করে কাউকে তোমরা পাশে পাবে না। যারা ওই সব বলছে না, দূর ট্রাম্প ওখানে এসছে, আমাদের কী হবে? ও ইউটিউবে সব বড় বড় লোকেদের দেখি, যাদের মানে শর্টকাট জ্ঞান নেই, তাদের দিয়ে সব বক্তব্য রাখাচ্ছে। আরে ট্রাম্প ওখানে এসেছে, এখানে কী আছে? ট্রাম্প জানেই না বাংলাদেশ কোথায়। আরে বাপরে, বাংলাদেশ কোথায় যদি না জানে তাহলে কী করে বললো বাংলাদেশের হিন্দুদের উপর বর্বরোচিত আক্রমণ হচ্ছে? এক্স হ্যান্ডেলে দিয়েছে, সে তো এমন নয় যে এটা গোপন চিঠি দিয়েছে, সে তো এক্স হ্যান্ডেলে লিখে পাঠিয়েছে, একবার না একাধিকবার। তাহলে নরেন্দ্র মোদী বন্ধু, যেটার সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদী আর সে তো প্রথমেই কথা বলেছে, হ্যাঁ মাই ডিয়ার ফ্রেন্ড নরেন্দ্র মোদী, আর এ বলেছে মাই ডিয়ার ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প। তাহলে তো বুঝতেই পারছো। তোমাকে ভাবছো যে আমেরিকার সঙ্গে খুব ঘনিষ্ঠতা ভারতের, সঙ্গে সঙ্গে রাশিয়া চটে যাবে? না, রাশিয়া আমেরিকা দুই মেরুর হলেও ভারতের বাজারের জন্যে আমেরিকারও বাজার দরকার, রাশিয়ারও বাজার দরকার। আর রাশিয়া আমাদের মানে 50 বছরের বেশি দিনের বন্ধু,
রাশিয়া আমাদের অবিশ্বাস করে না, রাশিয়ার বন্ধুত্ব থাকবে। এবং আমাদের প্রধানমন্ত্রী তো রাশিয়াতে গেছেন, সেখান থেকে পোল্যান্ড গেলেন, সেখান থেকে ইউক্রেনে গেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ হচ্ছে, ইউক্রেনে গেছেন। রাশিয়া কিছু মনে করেছে যে ইউক্রেনের হয়ে কাজ করবেন না? আমাদের যে বিশ্বাস ভালোবাসা সেটা বহু পুরনো। আজকে 2071-এ যখন আমরা বাংলাদেশের মানুষদের উদ্ধার করছিলাম, বা যে বাংলাদেশ সৃষ্টির ইতিহাস যেটা, তখন তো আমেরিকা, কিসিঞ্জার, হ্যাঁ, নিক্সন, কিসিঞ্জার এরা পাঠিয়ে দিয়েছিল, নবম নৌবহর পাঠিয়ে দিয়েছিল, হ্যাঁ, ভারতের উপর আক্রমণ করার জন্য, যাতে বাংলাদেশ মানে পূর্ব পাকিস্তানের উপর তারা আক্রমণ না করে। ইন্দিরা গান্ধীর সঙ্গে সঙ্গে রাশিয়ার সঙ্গে গিয়ে রাশিয়ার সঙ্গে আক্রমণ চুক্তি করলো, যে আমরা দুদেশ এই চুক্তিতে স্বাক্ষর করছি যে একটা দেশ আক্রান্ত হলে দ্বিতীয় দেশ মনে করবে সেও আক্রান্ত হয়েছে, কাজে দুটো দেশ মিলে যুদ্ধ করবে। ফলে আজকে যদি ভারতের উপর আক্রমণ হয়, রাশিয়া বুঝবে যে তারও উপর আক্রমণ হয়েছে, সঙ্গে সঙ্গে তারাও আক্রমণ করবে। চীনের সঙ্গে যে অবস্থা, চীনের সব মার্কেট শেষ। আমেরিকা 60% ট্যাক্স বসিয়ে দিয়েছে, কাজে তার আর আমরা ছাড়া, ভারত ছাড়া মার্কেট কোথায়? কাজে সে যুদ্ধে জড়িয়ে আমাদের বিরুদ্ধে গিয়ে সে তার মার্কেট করলে সে তো না খেয়ে মরবে। তার যা প্রোডাকশন সব বিক্রি করার জায়গা নেই। সারা পৃথিবীতে আমরা এখন 1 নম্বর দেশ, মনে রেখো, জনসংখ্যার দিক থেকে। অনেকে বলে না জনসংখ্যা নিয়ন্ত্রণ করো, জনসংখ্যার জন্যে দেশের খাদ্য অভাব হচ্ছে। একটা সময় ছিল সত্যি আমরা ভয়ঙ্কর খাদ্য অভাবে ছিলাম, আজকে খাদ্য সারপ্লাস হচ্ছে। আমরা মানে 50টি দেশে আমাদের চাল সরবরাহ করি, আমরা আটা সরবরাহ মানে গম সরবরাহ করি। মিডল ইস্টের অধিকাংশ দেশ আমাদের এখান থেকে চাল না গেলে এই আরব টারব না খেয়ে মরবে। ফলে তারা কখনো ভারতের বিরুদ্ধে যাবে না। 57টা দেশ হতে পারে ইসরায়েলের বিরুদ্ধে এক হতে পারে, কিন্তু ভারতের বিরুদ্ধে এক হবে না। হোক না, আমি তো চ্যালেঞ্জ করছি 57টা দেশকে ডাকো না যে তারা ভারতের বিরুদ্ধে বলুক, বলবে না। কেন? তাদের অনেকেরই চাল, গম, তেল, আটা অনেক কিছু আমাদের কাছ থেকে যায়। আমরা এখন সারা পৃথিবীতে বিরাট যোগান দেই। এবং আমাদের এখন যে উন্নত কৃষি পদ্ধতিতে যে পরিমাণ খাদ্য উৎপাদন হচ্ছে, খাদ্যশস্য বিরাট আকারে, এছাড়াও আমরা সমস্ত ক্ষেত্রেই প্রোডাকশান বাড়িয়েছি। আমাদের একটাই উদ্দেশ্য, প্রোডাকশান বাড়াও, রপ্তানি করো, আমরা এখন হচ্ছে একটা দেশ রপ্তানি করে বেড়াই। এমনকি আমরা মস্তিষ্ক রপ্তানি করি, ব্রেনও আমরা চালান দিই। আমেরিকায় 30% ব্রেনই, যারা 30% লোক আমাদের ভারতের, তারা ওই দেশটাকে চালায়। কেন? আমেরিকায় শিক্ষার হার আমাদের থেকে অনেক অনেক কম, ওখানে শিক্ষার হার নিতান্ত। ট্রাম্প খুব বেশি শিক্ষা নেই, বা এদের যারা আছে অত শিক্ষা লাভ ওরা করে না। ওখানে হচ্ছে ওরা ব্যবসাদার, ওরা ব্যবসা করে। আর আমাদের এখানে ব্যবসার আগে শিক্ষা সম্পন্ন করে তারপরে ব্যবসা করো, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আপনারা আমাদের একটু শেয়ার করবেন, লাইকস দেবেন দয়া করে। আমি সুকুমার দেবনাথ আপনাদের সামনে হাত জোড় করছি, আমাদের একটু দয়া করে সাবস্ক্রাইব আর বাড়িয়ে দিন, প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ, নমস্কার, আদাব, সত শ্রী আকাল।